যে সমস্যাটা তৈরি হয়ে গেছে সেটা হলো তাদের মধ্যে যে বন্ধন ছিল, বন্ধুত্ব ছিল, পর্দার আড়ালে যে সমঝোতা ছিল, যেটিকে কেউ লন্ডন গেট কেলেঙ্কারি বলতে চায়, কেউ লন্ডন গেট ম্যাগনা কার্টা বলতে চায়। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত, এনসিপি এবং বিএনপি এদের মধ্যে একটা সমঝোতা হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, সংবিধান সংশোধন কমিটিতে যাবে না জামায়াত, এনসিপি। এই যে অষ্টাদশ সংশোধনের জন্য বিএনপি নেতৃত্বাধীন জোট সংবিধান সংশোধন কমিটি গঠনের যে প্রস্তাব করেছে, সেটি কি আমরা দেখেছিলাম জুলাই সনদের সংবিধান কেন্দ্রিক যে 48টি প্রস্তাব তার পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব সংশোধনের মধ্য দিয়ে? প্রথমত হলো যে যদি ঐক্যমত্য থাকে, বিশ্বাস থাকে, অনেক কিছুই সম্ভব। আর যদি অবিশ্বাস থাকে তাহলে একটাও সম্ভব নয়। এখন লোকজন যেটা মনে করতো আর কি প্রথমে, যে নির্বাচনটা অনেক সুন্দর হয়েছে, অংশগ্রহণমূলক হয়েছে এবং আসলে একটা ইউনিক সুন্দর নির্বাচন হয়েছে। এখন বিএনপি খোদ তারা এত ব্রুট মেজরিটি পাওয়ার পরও তারা বলছে যে জামাত এখানে ইঞ্জিনিয়ারিং করেছে, আদারওয়াইজ তারা 10-12টার বেশি সিট পেত না, 78টা সিট ইঞ্জিনিয়ারিং করে পেয়েছে। ওদিকে জামাত বলছে যে এটা পূর্ব নির্ধারিত একটা ফল তৈরি করা ছিল, ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসছে। আদারওয়াইজ জনমত জামাতের পক্ষে ছিল। জামাতের দুটো ট্রাম্প কার্ড ছিল, একটা হলো চাঁদা ট্রাম্প কার্ড, চাঁদা কার্ড, এটা পুরো বিএনপির বিরুদ্ধে দিয়ে দিয়েছিল, আর একটা ছিল বেহেশতের কার্ড। তো দুটো নিয়ে তারা মোটামুটি 100% কনফিডেন্ট ছিল যে যেভাবে হোক না কেন ইউনূস হুজুর মাদ্দা জিল্লুহুল আলী তার দোয়ার বরকতে এই বছর জামাত অবশ্যই সরকার গঠন করবে। কিন্তু শেষ রাতে, মধ্যরাতে আমাদের অতীতে যা কিছু হয়েছে, এসব এইবারের ঘটনা দেখা গেল আকাশে চাঁদ ওঠার আগে সূর্য থাকতে থাকতেই অনেক জায়গায় কাজ হয়ে গেছে আর কি, নির্বাচনের আগের রাতে না আগের দিনে। এরকম অভিযোগ আমরা না, তারাই পরস্পর করছে। তো এই অবিশ্বাস থেকে যে সমস্যাটা তৈরি হয়ে গেছে সেটা হলো তাদের মধ্যে যে বন্ধন ছিল, বন্ধুত্ব ছিল, পর্দার আড়ালে যে সমঝোতা ছিল, যেটিকে কেউ লন্ডন গেট কেলেঙ্কারি বলতে চায়, কেউ লন্ডন গেট ম্যাগনা কার্টা বলতে চায়। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত, এনসিপি এবং বিএনপি এদের মধ্যে একটা সমঝোতা হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। এখন সেই সমঝোতাটার কয়েকটা পর্ব। একটা পর্ব হলো জামাতের সভাপতি ডক্টর শফিক যখন তারেক রহমান সাহেবের বাসায় বেগম জিয়াকে দেখতে গেলেন, এটা একটা সিগনিফিক্যান্ট ঘটনা ছিল। আপনি চিন্তা করুন, মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ, আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো মানুষ বা অন্যান্য যে সকল বিএনপির বড় বড় নেতা আছেন, তারা জীবদ্দশায় লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের বাসায় দেখা করেছেন, তার বাসায় দুপুরের খাবার খেয়েছেন, এরকম কোনো খবর আমরা দেখিনি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপির বড় বড় নেতা, এমনকি আমাদের মঞ্জুর সাহেবও যখন দেখা করতে গেছেন, এদের দেখা সাক্ষাৎ পাবে হয়েছে, হোটেলে হয়েছে, লবিতে হয়েছে। তো জামাতের আমির যখন একেবারে সেই বেগম জিয়ার সঙ্গে দেখা করার জন্য তার বাসায় চলে গেলেন লন্ডনে, ইট ওয়াজ এ সিগনিফিক্যান্ট মিটিং। তারপর ওই সময়টাতে বিএনপি বারবার বলেছে যে একটা জাতীয় সরকার আমরা করব, জামাতও বলেছে একটা জাতীয় সরকার করব। এইভাবে করতে 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 দেখা গেল যে লন্ডনের একটা বৈঠক হলো, সেই বৈঠকের পরও কথাবার্তা চেঞ্জ হয়নি, কিন্তু ভোটের পরে দেখা গেল সব কিছু চেঞ্জ, একেবারে চেঞ্জ। তো সেখানে এই যে চেঞ্জ হয়ে গেছে 100 দিনের মাথায়, এটার লক্ষণ ভালো না, কোনো অবস্থাতেই লক্ষণ ভালো না। এর কারণ হলো যে শত্রুর সঙ্গে শত্রুতা করা যায়, কিন্তু মিত্রের সঙ্গে শত্রুতা এটা জীবনহানি ঘটায়, প্রাণহানি ঘটায়। এবং আমাদের রাজনীতিতে ইউটার্নের তো বহু নজির রয়েছে। রাজনীতিতে ইউটার্ন প্রতিপক্ষের সাথে ইউটার্ন নেওয়া যায়, যুদ্ধের ময়দানে নেওয়া যায়, কিন্তু যে আপনাকে চেনে, যে আপনাকে জানে, আপনি কতটুকু ইউটার্ন নিতে পারেন, যে আপনাকে জন্ম দিয়েছে, বা আপনি যার সন্তান সন্ততি, যার ভাই ব্রাদার, এখন আমি কতটুকু লাভ দিতে পারি, পূবের চাঁদ পশ্চিমে কত দিতে পারে, আমার কতটুকু জ্ঞান বুদ্ধি আছে, আমার শিক্ষকরা কি জানে না, বা আমার বন্ধুবান্ধব কি জানে না। আমি এখানে হঠাৎ করে পণ্ডিত সাজলে তো হবে না। আমি যদি হঠাৎ করে বলি যে আমি অক্সফোর্ডে পড়িয়েছি, ক্যামব্রিজে আমি ভাইস চ্যান্সেলর ছিলাম, তাহলে হবে না, তো আমার একটা হিস্ট্রি আছে। তো বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো রাজনৈতিক দলের মধ্যে কিছু রহস্যময়তা আছে। এই দুটো দলের মধ্যে প্রতিযোগিতা আছে এবং একে অপরকে এখনও তারা হয়তো ওইভাবে চিনে না, কিন্তু জামাত আর বিএনপি তো একই মায়ের পেটের ভাইয়ের মতো, একই ঘরের আপন দুই ভাই বোন, তারা একে অপরকে এতটা চিনে।
এদের সঙ্গে পাঙ্গা লড়া যাবে না, কোনো অবস্থায় যাবে না। এবং সেটা যদি পাঙ্গা নেওয়া হয়, আমি পাঙ্গা কথাটা বললাম যে এটা আমার মুখে মানে না, যেহেতু জামাতের সেক্রেটারি তিনি নিজেই বলেছেন এবং তিনি এক থ্রেড দিয়েছিলেন যে জন্ম নিয়ে বাপের সাথে পাঙ্গা নিয়েও না, এনসিপির কাকে যেন বলছিলেন। তো এর থেকে আমার কাছে মনে হয় পাঙ্গা শব্দটা মনে হইলি ওই ওনার নাম, আমার নাম গোলাম মাওলা রনি, ওনার নাম হলো গোলাম পারোয়ার। এই গোলামে এমন সুন্দর এবং মনে হয় যে আমার ভাই পাঙ্গা বলেছে, এখন আমি যদি কথায় কথায় পাঙ্গা না বলি তাহলে আমার এই ভাইয়ের অপমান হবে। এই জন্য আমি বারবার শুধু পাঙ্গা বলি যে আমার ভাই একটা শব্দ বলেছেন, সেটাকে পপুলারাইজ করা দরকার। তো এখন ওনার এই এক পাঙ্গা শব্দের কারণে এনসিপি একদম স্টপ হয়ে গেছে। ওই দিনের পর থেকে এনসিপি আর একটু নড়াচড়া করে নাই, জামাতের বিরুদ্ধে যায় নাই, উল্টে ফেলে একেবারে নারায়ণ তকবীর আল্লাহু আকবার বলে জামাতের বিলীন হয়ে গেছে। একই অবস্থা এখন বিএনপির যারা লোকজন আছে তাদের একটা মনস্তাত্ত্বিক চিন্তা করেন। যারা প্রথম দিন থেকেই বিএনপির লোকজন মনে করে যে তাদের চাইতে ব্যক্তিগতভাবে জামাতের লোক বিশ্বাসী, জামাতের লোক ইমানদার, জামাতের লোক চাঁদাবাজ না। এরা বিএনপির একটা প্রত্যেকটা লোক মনে করে। জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই, সাক্ষ্য কেউ নেয় কিন্তু আমি কথাটা সত্য, যেহেতু আমি মৃত ব্যক্তিকে সাক্ষ্য নিয়ে বলছি। কাদের মোল্লা সাহেব জেলখানাতে উনি আমার পাশাপাশি ছিলেন। তো কাদের মোল্লা সাহেব সেই জামাতের মধ্যে যে কজন লোক পিআর করতো, পাবলিক রিলেশন করতো, তার মধ্যে উনি ছিলেন সম্ভবত প্রধান ব্যক্তি। শেখ হাসিনার সঙ্গে তার ভালো সম্পর্ক, বেগম জিয়ার সাথে তার ভালো সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি। তো উনি একদিন বেগম জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন। তিনি তখন প্রাইম মিনিস্টার, একবার প্রথম সরকারের জমানাতে। তো ওনার রুমে যেতে হলে তো জুতা খুলে যেতে হতো, তো ওখান থেকে বের হয়ে দেখেন কাদের মোল্লা, দেখেন তার জুতা চুরি হয়ে গেছে। এখন ওই রুমে আবার ঢুকছে, ম্যাডাম এই আপনার অফিসে এসে আমার জুতা চুরি হয়ে গেছে, এখন আমাকে জুতা কিনে দিতে হবে। খুব মজা করে কথা বলতেন। তো বেগম জিয়া বলতেন যে এটা কি জামাতের অফিস পাইছেন নাকি, এটা তো বিএনপির অফিস। এবং উনি আমাকে কাদের মোল্লা সাহেব জেলখানাতে বসে ওনার মৃত্যুর কয়েকদিন আগে আমাকে এই কথাগুলো বলেছেন। তা বোঝার চেষ্টা করুন যে স্বয়ং বেগম জিয়া জামাতের অফিস আর তার নিজের অফিসকে কিভাবে ট্রিট করতেন, কথাটা যদি কাদের মোল্লা সাহেব মিথ্যা না বলে থাকেন, আল্লাহ মাফ করুক। তা সেই দিক থেকে ধরেন আপনি মনস্তাত্ত্বিকভাবে একজন লোককে সৎ মনে করছেন আর নিজেকে বা নিজের আশেপাশের লোকজনকে মনে করতেছেন আমি এতটা সৎ না, আপনি তার সঙ্গে ফাইটিং করে পারবেন না, কখনোই পারবেন না। 2 নম্বর হলো জামাতের কথা চিন্তা করার। জামাত প্রথমে মনে করতেছে আমি জান্নাতি, আর বাকি যারা আছে এরা কোনো মতে জান্নাতে যেতে পারে, কিন্তু এদের জেনার জন্য বিচার হবে, ব্যভিচারের জন্য বিচার হবে, চাঁদাবাজির জন্য বিচার হবে, তারপরে এদের ইমান ভাগাভাগি করে মাফামাফি করে মোটামুটি কয়েক হাজার বছর তারা জাহান্নামে পড়ে এরপরে বেহেশতে, যেহেতু তারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, আসলেও আসতে পারে। তো এইভাবে যখন ডিফারেন্সিয়েট করে, তাহলে আপনি চিন্তা চেতেন একটা বাঘ, সে যে মহিষকে ভয় দেখাচ্ছে, মহিষের কাছে শক্তি বেশি, কিন্তু বাঘের দৃষ্টিভঙ্গির কারণে এখন জামাতের যে অবস্থা হয়েছে, জামাত সে মনে করছে যে তারা একটা জান্নাতি দল, তাদের শক্তি আছে, তাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, তারা চাঁদাবাজি করে না, 2 নম্বরই করে না। 71-এ যে সমস্ত খুন, দর্শন, রাহাজানির কথা বলা হয়, এটা জামাতের বর্তমান প্রজন্ম তারা বিশ্বাস করে না, দে ডোন্ট বিলিভ। এখন একজন লোক বিশ্বাস করে না, সে বলছে না না এই হুজুর এই কাজ করতে পারে না, আমার পূর্বপুরুষ গোলাম আজমের মতো মানুষ এই কাজ করতে পারে, এটা কখনো এটা হতে পারে না। ওটা এমনি আওয়ামী লীগের লোকজন একটা ন্যারেটিভ তৈরি করেছে। তো এই বিশ্বাসের এবং দৃষ্টিভঙ্গির জায়গাতে যে সুপ্রিয়ার কমপ্লেক্স অ্যান্ড ইনফেরিয়ার কমপ্লেক্স আছে, তো সেই ইনফেরিয়ার কমপ্লেক্সের কারণে এদের মধ্যে আগে যেভাবে সম্পর্ক ছিল ওইভাবে থাকলে ভালো হতো, তলে তলে সমঝোতা হতে ভালো হতো। কিংবা রুমিন ফারহানা যেটা বলেছেন, আমি এবং মামুদের সরকার, এখানে আমি যা মামুদের সরকার, সেটা হলেও ভালো হতো। কিন্তু এটা যদি ফাইটিংয়ে চলে যায়, অবিশ্বাসে চলে যায়, সেখানে আসলে বিএনপি বেশি ক্ষতি। ইতিমধ্যেই কিন্তু বিরোধী দলের নেতারা যেমনটি বলছেন, শুধু বৈধতা দিতে কমিটিতে অংশগ্রহণের কোনো অর্থ নেই, তারা রাজপথেই সমাধান দেখছেন। সংসদকে পাশ কাটিয়ে রাজপথে সংবিধান কেন্দ্রিক জটিলতার সমাধান হবে কি? সংবিধান না, এখানে তো মূল ব্যাপার হলো আপনি তাদের ইসলামী ব্যাংক নিয়ে যাচ্ছেন, সরকারি বসে বসে ডিম পারবে নাকি, কি বললেন আপনি? তাদের পেটে হাত দিয়েছেন, রুটি রুজিতে হাত দিয়েছেন। তাদের একটা পত্রিকা আছে নয়া দিগন্ত, সেই নয়া দিগন্তে বিজ্ঞাপন বন্ধ, এই সরকার আসার সঙ্গে সঙ্গে তারা বিজ্ঞাপন পাচ্ছে না। জামাতের যারা লোকজন আছে প্রত্যেকটা লোকরে বিভিন্ন এলাকাতে এমপি হয়েছেন, এমপিরা ঠেলার উপরে আছে, ফলে আপনি উপরে দেখা হইলে খালি ভালো ব্যবহার করবেন। ইসলামী ব্যাংকের নিয়োগ নিয়ে আমরা পুলিশের লাঠিচার্জ, জল কামানের ব্যবহার কেন দেখলাম? ব্যবহার দেখলাম বিকজ এই গত কয়েক মাস যাবৎ, 18 মাস যাবৎ
ধীরে ধীরে ইসলামী ব্যাংক জামাত তারা তাদের যে হারানো গৌরব ফিরে পাচ্ছিল, ধীরে ধীরে প্রতিষ্ঠা করছিল, তারা তাদের মানে সেই যে ম্যানেজমেন্ট এটা তারা প্রতিষ্ঠা করে ফেলছিল, অলমোস্ট 80% তারা মানে এসাল্লমুক্ত করে ফেলেছিল। ঠিক সেমন সময় এসে আবার নতুন করে এখন এই সরকার ক্ষমতা আসার পরে যেটা আমরা আগেই বলছিলাম যে যদি কোনো দিন বিএনপি ক্ষমতা আসে, অমুক লোক, আমি নাম বললাম না, অমুক লোক যদি ভালো পদ পদবিতে আসে তাহলে এখানে আবার এসালম পরিবার ফিরে আসবেন। সেই ঘটনাটি তো হয়ে গেছে। তা জামাতে এখন দেখবে যে ও মাই গড, আমাকে তেলের মধ্যে ফেলে দিয়েছে, মানে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছে, আমি এখন ভাজা ভাজা হব, ভাজা ভাজা হওয়ার পর আমাকে চাবিয়ে চাবিয়ে খাবে, মাছ যেভাবে খায়। তাহলে কি আবারও ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এসালমের হাতে যাচ্ছে? আপাতদৃষ্টিতে তো এখন তাই মনে হচ্ছে, এসালমের হাতে চলেই গেছে, এখন জামাত ঠেকানোর চেষ্টা করছে। ফলে এটা হলো, আপনি হয় কি যে কোনো একটা মানুষকে যদি আপনি পেটে দেন পিঠে লাথি সহ্য হয়। জামাতের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যদি তাকে আপনি তার সেই ইসলামী 5টা ব্যাংক, ইবনে সিনা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ তারা আয় রোজগার ভালো হতো, এরপর আপনি তাদেরকে দাপড়ের উপর রাখতেন, দৌড়ের উপর রাখতেন, তাহলে সেটা সহ্য করতে। এখন আপনি তাকে পেটেও মারবেন, ভাতেও মারবেন, আর যন্ত্রণা করবেন, তারা কী করবে? রাজপথে যাওয়া ছাড়া তাদের কোনো উপায় নাই। এবং তাদের প্রয়োজন হলে তারা আবার সেই শেখ হাসিনার সাথে যুক্ত করবে। তারা তো 86 সনের পরে তারা কি একসাথে শেখ হাসিনার সঙ্গে ছিল না? তারা শেখ হাসিনার সঙ্গে ছিল। তারা 96-91 পরে তারা কি আবার শেখ হাসিনার সঙ্গে যায়নি? বহুবার তারা শেখ হাসিনার সঙ্গে গিয়েছেন। তা আবার যদি তারা দিল্লিতে যায়, আবার যদি নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের সম্পর্ক হয়ে যায়, মমতার সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল, ভালো কথা। এখন যে নতুন শুভেন্দু আসছে, শুভেন্দুর সঙ্গে জামাতের আমিরের যদি বন্ধুত্ব হয়ে যায়, রাজনীতিতে তো শেষ বলে কোনো কথা নেই, হলেও হতে পারে। তো যার জন্য এখানে সরকারকে খুব উত্তেজিত হয়ে একেবারে ক্ষমতায় বসার সাথে সাথে যদি বলা হয় আমি গরম চেয়ারে বসার সাথে সাথে আমার সারা শরীর গরম হয়ে গেছে, আই ফরগেট এভরিথিং। গরমে পড়লে মানুষ কিন্তু অনেক কিছু ভুলে যায়, আই ফরগেট এভরিথিং, তাহলে হবে না। তাকে স্মরণ করতে হবে যে 2009 থেকে, সম্পর্কটা আজকের না, 2009 থেকে একেবারে সে 24 পর্যন্ত জামাতের সঙ্গে তাদের কি সম্পর্ক ছিল, পর্দার আড়ালে কি কি কথা হয়েছে। এমনকি এই যে মঞ্জুর সাহেব এখানে বসে আছে চুপচাপ, তার সঙ্গে তো কিছু কথাবার্তা হয়েছে। এখন সে হয়তো ভদ্রলোক বা অনেক কিছু বলতে পারে না, কিন্তু সে যখন দেখবে যে তার ডিমান্ডগুলো হচ্ছে না, উঠে ফেলে সে অপমানিত হচ্ছে, একেবারে পিঁপড়ার মতো কিছু না হলে একটা কামড় দেবে। সেই কামড়টা সে হাসতে হাসতে কোন জায়গায় যে দিবে আই ডোন্ট নো, বাট এটা দেবে, এটা কনফার্ম। তো এই জিনিসগুলো আসলে মানে যারা ক্ষমতাধর তাদেরকে আসলে বুঝতে হবে যে কাউকে একবার ওয়ালে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিলে ইন্টেলেকচুয়াল মায়ের উপরে কোনো মায়ের নেই। আপনার সঙ্গে কেউ তলোয়ার নিয়ে, খুন্তা নিয়ে, কোদাল নিয়ে যুদ্ধ করতেছে, কিন্তু আপনি একটা বিরাট কোদাল নিয়ে আসছেন আর একজনের হাতে কলম। ইটস ভেরি ডেঞ্জারাস গেম, ভীষণ ডেঞ্জারাস গেম। আপনার মাথা ভরা, সারা শরীর ভরা খালি শক্তি, আর একজনের মাথা ভরা খালি বুদ্ধি। আপনার সারা শরীর ভরা বংশ, কিন্তু আর একজনের টাকা আছে। তো যার জন্য এখানে যুদ্ধটা অসম্ভব যুদ্ধ করা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। জনাব মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশের সংবিধানে আমরা দেখেছি বিগত সময়ে 17 বার কাটাছেঁড়া হয়েছে এবং একতরফা সংবিধান সংশোধনের নজিরও বহু আছে। আমি যদি একটি বাস্তবতা তুলে ধরি, সংবিধানের ৫ম সংশোধনীর জন্য 2010 সালে গঠিত সংসদের বিশেষ কমিটিতে যোগ দেয়নি তৎকালীন বিরোধী দল বিএনপি। এবার অষ্টাদশ সংশোধনীর পথে সরকার, আবারও কি একতরফা সংশোধনী হবে? প্রথমে ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, আপনি যদি পেছনের দিকে তাকান তাহলে দেখবেন যে আমরা যখন সংস্কারের আলোচনাগুলো তুলেছিলাম, বিএনপি প্রথম থেকে দুটো কথা বলেছিল, এটা রিকল করলে আপনার মেমোরিতে আসবে। বলেছিল যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা এখন কেন করতে হবে, সব একসাথে কেন করতে হবে। আরেকটা কথা বলতো যে সংস্কারের দায়িত্ব বা সংবিধান পরিবর্তনের দায়িত্ব সংসদের, তারা নির্বাচনকে এমফেসাইজ দিয়েছে বেশি। তাহলে কথাটা তো সত্য, সংস্কার চলমান প্রক্রিয়া, এটা যেমন সত্য। সংস্কারের বা সংবিধান সংশোধনের দায়িত্ব সংসদের উপর ন্যস্ত, এটাও সত্য। কিন্তু তারপরও কেন আউট অফ দি পার্লামেন্ট আমরা এ ধরনের একটা সংস্কার কমিশন, সংস্কার পরিষদ বা আপনার ঐকমত্য কমিশন আমরা করলাম? বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসে তারা কিন্তু সংস্কার করতে চায় না। তারা ক্ষমতায় বসেই তাদের মতো করে তারা রাষ্ট্রটাকে চালাতে চেষ্টা করে এবং সংবিধানকে নিজের মতো করে কাটাছেঁড়া করে, এবং 2/3 ক্ষমতা পেলে তো কোনো কথাই নাই, একেবারে সংবিধানের আমূল পরিবর্তনও করে ফেলেছে, সংবিধানের মৌলিক চরিত্রই মানে পরিবর্তন করে ফেলেছে। এই কারণে কিন্তু আমরা তখন এই দাবিটা উঠেছিল যে না, আমাদেরকে একটা ঐকমত্যের ভিত্তিতে সংশোধনের জায়গাটা যেতে হবে।
এবং এর কারণেই কিন্তু সংস্কার সরকারের পক্ষ থেকে এতগুলো সংস্কার কমিশন করা হলো, প্রায় 10টা 11টা সংস্কার কমিশন করা হলো। সেই সংস্কার কমিশনে আমরা সবাই প্রস্তাব জমা দিলাম, বিএনপি সবচেয়ে বেশি সেখানে পার্টিসিপেট করেছে। তারপরে ওই সংস্কার কমিশনের মৌলিক সংস্কারগুলো নিয়ে ঐকমত্য কমিশন হলো, সেখানে কিন্তু ঐকমত্য সিদ্ধান্তের ভিত্তিতে গণভোটের সিদ্ধান্ত হলো এবং গণভোটের রায়ের ভিত্তিতে একটা সংস্কার পরিষদ হবে, এটাই ছিল সিদ্ধান্ত। এখন এত কিছুর পরে এসে আমরা দেখছি যে বিএনপি কিন্তু এখন ওই তার যে আগের কথাটা সে বলেছিল পার্লামেন্টই করবে সব কিছু, সংস্কার চলমান প্রক্রিয়া, সে কিন্তু দেখেন ওই কথাটাতে আবার ফিরে চলে গেছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, তিনি একটা ট্রেডিশনাল সংবিধান সংশোধন কমিটি করেছে, যেটা আপনি একটু আগে বললেন যে পঞ্চদশ সংশোধনের সময় এটা হয়েছে, বিরোধী দল পার্টিসিপেট করে নাই এবং সেখানে অনেকগুলো মৌলিক সংশোধন তারা করেছে। ইভেন আপনার ওই সেখানে জাতির পিতা ইস্যু, তারপরে আপনার এই সংবিধানের মৌলিক কিছু পরিবর্তন, এই ইত্যাদি ইত্যাদিগুলো করেছে। এখন বিরোধী দল যখন দেখছে যে গণভোটে কিন্তু স্পেসিফিক কিছু বিষয়ে জনগণ রায় দিয়েছে, আপনি নিজেই বললেন প্রায় 68+ বা প্রায় 70% মতো ভোট পড়েছে, তাহলে এখানে এই যে, এবং আরও কথা কি, বিএনপি গণভোটের পক্ষে ছিল, গণভোটে হাঁ ভোট দেওয়ার জন্য তারা ক্যাম্পেইন করেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখন যদি আপনি প্রশ্ন করেন যে গণভোটে হাঁ হওয়ার পরে এটা বাস্তবায়ন করতে অসুবিধাটা কোথায়, দেখবেন বিএনপি কোনো অসুবিধার কথা বলে না। বিএনপি শুধু বলে যে এটা সংবিধানে নাই, এটা সংবিধান সম্মত না। তার মানে সংবিধান সম্মত হলে ওনারা করতেন, এই তো কথা, যুক্তিটা তো এটাই দাঁড়ায়, তাই না? তাহলে আমরা আদেশ নিয়ে আবার বিতর্ক তো আছে, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন অন্তহীন প্রতারণার দলিল। হ্যাঁ, এখন কথা হচ্ছে প্রতারণার দলিল কিন্তু দুই পক্ষই বলছে, একজন আরেকজনকে বলছে। একটা কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে প্রতারণার দলিল, আবার স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে বলছে যে আমরা নির্বাচন যদি না হয় এই আশঙ্কায় নির্বাচন আদেশ স্বার্থে অনেক কিছুই তখন আমরা তখন মেনে নিয়েছি। তাহলে এটাকেও তো আমরা বলতে পারি তাহলে আপনি এটা প্রতারণা করেছেন, যে আপনি তখন সায় দিয়েছেন কিন্তু আসলে সেটা আপনি নিজ থেকে মানেন নাই। দেখেন বিএনপি কিন্তু, আপনাকে আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যেটা আমি বারবার ঐকমত্য কমিশনে বলেছি, আমাদের যেই জুলাই সনদটা তৈরি হয়েছে এটা খুলে যদি আপনি দেখেন, এবং বিএনপির যে 31 দফা আছে এটা খুলে যদি দেখেন, দেখবেন এই 31 দফাটাই আসলে এই সনদের মধ্যে উঠে এসেছে। বিএনপির 31 দফায় শুধু ছোট ছোট শব্দ লেখা আছে, আর জুলাই সনদের মধ্যে একটা বিস্তারিত লেখা আছে। অর্থাৎ বিএনপি সেখানে হয়তো বলেছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়ন করা হবে, আর জুলাই সনদে কি কি জায়গায় সমন্বয়টা করা হবে সেটা লেখা হয়েছে। বিএনপি বলেছে দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট থাকবে। জুলাই সনদে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিভাবে কাজ করবে, কিভাবে গঠিত হবে সেটার বয়ান দিয়েছি। এখানে সে বিএনপি নোট অফ ডিসেন্ট দিচ্ছে। তখন এই জায়গাটাকে আমরা বললাম যে দেখেন আপনারা সংস্কারের কথা আপনারাই বলেছেন, কিন্তু বাস্তবায়নের আলোচনায় এসে আপনারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, তার মানে আপনারা সেটা বাস্তবায়ন করতে চান না। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কি লেখা আছে দেখেন 31 দফায়, যখন আমরা তত্ত্বাবধায়ক সরকারের ডিটেইলিংয়ে গেলাম তখন বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিচ্ছে। সেই জন্য আমি যেটা বলছি যে বিএনপি এখন 2/3 ক্ষমতার, আপনি যে কথাটা বললেন যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, যে গণভোটের মর্যাদা রক্ষা করবেন নাকি 2/3, দুইটাই কিন্তু আপনি ভ্যালিডিটির জায়গায় দুইটারই ভ্যালিডেশন আছে। মানে গণভোট যেভাবে একটা পাওয়ারফুল জনগণের রায়, আবার আপনি যদি বলেন 2/3 জনগণ তো আমাদেরকে রায় দিয়েছে, আপনি কোনটা নেবেন? আপনি আসলে নেওয়া উচিত রাষ্ট্রের জন্য কোনটা কল্যাণকর, সেটাই আপনার নেওয়া উচিত। তো রাষ্ট্রের জন্য বিএনপি কিন্তু কল্যাণকরের জায়গায় দেখেন কথা বলছে না, বিএনপি বলছে সংবিধানে নাই বলে আমরা এটা মানছি না, সংস্কার পরিষদের কথা সংবিধানে নাই, এই জন্য তারা সেটা মানতে পারছে না, এই কথাটাই তো বলেছে। তারা বলছে রাষ্ট্রপতির আদেশটা সংবিধান সম্মত না, সেজন্য তারা সেটার বিরুদ্ধে। তাহলে আপনি যদি মনে করেন এটা জনসম্পৃক্ত, এটাই সত্য, এটাই জনগণের প্রত্যাশা, তাহলে আপনার হাতে তো সাংবিধানিক ক্ষমতা আছে, আপনি 2/3 ক্ষমতা প্রয়োগ করে সেটা বাস্তবায়ন করেন, অসুবিধা কি? কারণ আমি ধরে নিলাম যুক্তির ক্ষেত্রে যে গণভোটটা বৈধ হয় নাই, তারপরে ওই যে রাষ্ট্রপতি আদেশেরটা নিয়েও আপনাদের আপত্তি আছে, কিন্তু যেই বিষয়ে আদেশ, যেই বিষয়ে মানুষের রায়, সেটা তো জনগণের প্রত্যাশা। জনগণ তো চায় একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হোক, জনগণ তো চায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা একটা মানে পিআরের ভিত্তিতে হোক,
জনগণ তো চায় মানবাধিকার কমিশন, দুদক, তারপরে পিএসসি, এগুলো একটা নিরপেক্ষ জায়গা থেকে একটা সকলের সম্মিলিত কমিটির মাধ্যমে হোক, জনগণ তো এটা চায়। আপনি সেটাকে এখন 2/3 ক্ষমতার বলে সুন্দর করে করেন না, অসুবিধা তো নাই, কিন্তু আপনি দেখবেন বিএনপি করছে না সেটা। বিএনপি দলীয়করণের দিকে যাচ্ছে, দলীয় লোকদেরকে নিয়োগ দিচ্ছে এবং বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সে তার কমিটমেন্ট থেকে সরে আসছে। জনাব মুজিবুর রহমান মঞ্জু, বিএনপিকে অন্তর্বর্তী সরকারের চাপে দেওয়া সংস্কার মানতে চাইছে না, নিজেদের মতো সংস্কার করতে চাইছে, বিষয়টি এমন? আমি প্রশ্নটি রাখছি আপনার, অন্তর্বর্তী সরকারের চাপে দেওয়া সংস্কার কি বিএনপি বাস্তবায়ন করতে চাইছে না, নিজেদের মতো সংস্কার বাস্তবায়ন করতে চাইছে, বিষয়টি কেমন? না, অন্তর্বর্তী সরকার তো এখানে কোনো সংস্কার প্রস্তাব দেয় নাই। সংস্কার প্রস্তাবগুলো কিন্তু সব রাজনৈতিক দলগুলোই দিয়েছে। অন্তর্বর্তী সরকার শুধু একটা সংস্কার কমিশন গঠন করেছে। তাহলে গণভোটে কেন নোট অফ ডিসেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছিল? আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে আপনি দেখবেন বিএনপির যে 31 দফা আছে সেখানে কিন্তু প্রথমে বলা আছে যে সংবিধান সংস্কার কমিশন তারা গঠন করবে। তো এখন ওই বিএনপির 31 দফার, আমি তো আবারও বলছি যে ওইটার ইলাবোরেশন করতে গিয়ে যখন আমরা আলোচনায় গেলাম, তখন বিএনপি পরোক্ষভাবে মনে করছে যে তারাই তো ক্ষমতায় আসবে, তাদের মধ্যে এই ধরনের একটা অবস্থান তৈরি হয়েছিল। তো যে কোনো সরকার মনে করে যে সংস্কার যদি তার জন্য আসে তাহলে সে এককভাবে একচ্ছত্রভাবে সরকার পরিচালনা করতে পারবে না। এবং আমরা যখন সংস্কার কমিশনে বা ঐকমত্য কমিশনে আলোচনাগুলো করছিলাম, তখন বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে আপনারা যদি সরকারকে এভাবে হাত পা বেঁধে দেন, সরকারকে যদি আপনারা এইভাবে করেন, তাহলে সরকারের কর্তৃত্ব তো খর্ব হবে। দেখেন, আমাদের মূল কথাটাই ছিল যে আমরা সরকারের তো কর্তৃত্ব খর্ব করতে চাই, আমরা চাই সরকার জবাবদিহিতামূলক হবে, সরকার একচ্ছত্র ক্ষমতা ব্যবহার করবে না, সরকার দলীয়করণ করবে না। এখন আজকে দেখেন, আমি একজন মন্ত্রীকে দেখলাম, উনি বলেছেন যে জনগণ আমাদেরকে রায় দিয়েছে, আমরা আমাদের লোকদেরকে বসাবো বিভিন্ন জায়গায়। ঠিক আছে, তাইলে আওয়ামী লীগও তো একই কথাই বলেছে। আওয়ামী লীগ কী করেছে? সে সব জায়গায় নিজের দলের লোক বসাতে বসাতে এমন অবস্থায় গিয়েছে, শেষ পর্যন্ত সে নির্বাচন ব্যবস্থাটাও দেখা গেছে যে সে নিজে জিতার মতো করে নির্বাচনটা করেছে। এটাই ধরা, মানে ফ্যাসিবাদটা এভাবেই তৈরি হয়। আমরা সেই কথাটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনি যেহেতু এরকম একটা পরিস্থিতিতে আমরা এসেছি, যেটা রনি ভাই একটু করে বললেন, যে দেখেন আওয়ামী লীগকে হারিয়ে এখন যারা ক্ষমতায় আছে এরা তো সবাই গণ অভ্যুত্থানের শক্তি। কিন্তু আওয়ামী লীগকে তো এই বিষয়ে আমরা দেখেছি চরম মূল্যও দিতে হয়েছে। ইতিহাস থেকে কি রাজনৈতিক দলগুলো শিক্ষা নিয়েছে? না, সেটা তো নেয় না, এটাই তো কথা হচ্ছে যে আপনি একটু আগে বললেন যে একই জিনিস ৫৫ সংশোধনের জন্য যেভাবে একক কমিটি কাজ করেছে, এখনো দেখা যাচ্ছে একই জিনিসই হবে। বিএনপি তার নিজেদের পছন্দের লোকদের বা তার সমর্থক লোকদেরকে নিয়ে সে একটা কমিটি করে সে তার মতো করেই, আপনি যেটা বললেন যে তার মতো করেই সে একটা সংস্কার দিবে, এবং এই সংস্কার কখনোই জনগণের সংস্কার হিসেবে কাজ করবে না, কারণ সে তার নিজের সুবিধা কোথায় কোথায় সেভাবেই বিষয়গুলোকে প্লেস করবে। এখন কথা হচ্ছে যদি করে, এবং সবচাইতে বড় কথা যেটা, ক্ষতিটা কোথায় হবে দেখেন, সরকারকে অ্যাকচুয়ালি চেক অ্যান্ড ব্যালেন্সে রাখে কারা? চেকস অ্যান্ড ব্যালেন্সে রাখবে হচ্ছে বিচার বিভাগ। আমরা সেজন্য বলেছি যে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। সরকারকে চেকস অ্যান্ড ব্যালেন্সে রাখে হচ্ছে দুদক, যে সরকারকেও সে মানে তদন্ত করতে পারবে। সরকারকে চেকস অ্যান্ড ব্যালেন্সে রাখবে মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, এগুলোকে। এখন এই জিনিসগুলো, এই মৌলিক, এরপর হচ্ছে নির্বাচন কমিশন। ঠিক আছে, এখন ধরেন এই মৌলিক জায়গাগুলোতে সরকার যদি তার নিজের দলের লোক বসায়, নিজের পছন্দসই লোককে বসায়, পিএসসিতে যদি সে নিজের পছন্দসই লোক দিয়ে দলীয় লোকদেরকে নিয়োগ দেয়, যেটা আওয়ামী লীগ করেছিল, যে পিএসসির মাধ্যমে সে বিএনপি পন্থী, জামাতপন্থী আত্মীয় স্বজন কাউকে নিয়োগ দিতে মানে বাধা দিয়েছে। এই কাজটা যদি বিএনপি করে তাহলে কি লাভ হবে? সেই একই কথাই তো হবে। মানুষ মনে করবে যে আমরা গণ অভ্যুত্থান করেছি, গণ অভ্যুত্থানের ফল হিসেবে আসলে আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছি, এবং বিএনপি সব জায়গায় একই রকমভাবে কাজ করছে। আমরা বিএনপিকে বোঝাতে চাচ্ছি যে এটা আপনাদের বিরুদ্ধে না, এই সংস্কারটা আপনাকে সাস্টেইনেবল করবে, আপনার রাজনীতিটাকেই দীর্ঘস্থায়ী করবে। আপনি যদি সংস্কার না করেন তাহলে খুব দ্রুত আপনি অজনপ্রিয় হবেন। এখন ধরেন বিএনপি যদি বলে যে আমরা 2/3 ক্ষমতা পেয়েছি, আসলে তো সত্য, 2/3 ক্ষমতা দিয়ে সে চাইলে একেবারে সংবিধানের খোলনলচে পাল্টে দিতে পারবে, কিন্তু এই খোলনলচে পাল্টে দিয়ে অতীত তো ভালো হয় নাই। জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে বলে আপনি আপনার ইচ্ছা মতো সব কিছু করবেন তা তো না, আপনি তো একটা কমিটমেন্ট দিয়েছেন। বিএনপির 31 দফার কমিটমেন্ট, আমি মনে করি বিএনপি যদি এই সংস্কার, সে এখন যে পথে হাঁটছে তা হাঁটায়, তাহলে তার 31 দফা কমিটমেন্ট
তার যে নির্বাচনী প্রতিশ্রুতি সবগুলোই ভঙ্গ হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মুজিবুর রহমান মঞ্জু। জনাব গোলাম মাওলা রনি, যেমনটি মুজিবুর রহমান মঞ্জু বলছিল যে বিএনপির বিরুদ্ধেও এখন দলীয়করণের অভিযোগ, সেই জায়গা থেকে আসলে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতেই কি মূল সংকট? আমরা অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এখন শুনতে পাচ্ছি যে 7 সদস্যের কিচেন ক্যাবিনেট সরকার পরিচালিত করত। প্রথমত এটা খুবই দুঃখজনক এবং একই অর্থে মন্দ কাজ যেভাবে জ্যামিতিক হারে বাড়ে, আমাদের রাজনীতিতে মন্দ কাজগুলো ঠিক ওই জ্যামিতিক হারে বাড়ছে। এই রাজনীতিতে বহু ভালো কাজ সব সরকারের জমানায়, ধরেন আপনার কি শেখ হাসিনার কোনো ভালো কাজ নেই বা বেগম জিয়ার কি ভালো কাজ নেই? প্রত্যেকটি সরকার যারাই বিভিন্ন সময় ক্ষমতায় আসছে সব সরকারই কম বেশি ভালো কাজ আছে, কিন্তু পরবর্তী সরকারগুলো করলো কি ওই ভালো কাজগুলো একটাও তারা অনুসরণ করেনি বা ধারাবাহিকতা বজায় রাখেনি। তারা যে কাটা করেছে সেটা হলো বঙ্গবন্ধু বাকশালের মাধ্যমে কিভাবে ক্ষমতা সুসংগত করতে চেয়েছিলেন, কিভাবে একক কর্তৃত্ব করতে চেয়েছিলেন, হুবহু ঠিক সেম টার্মটাই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে প্রেসিডেন্ট জিয়ার জন্য আমলাতন্ত্র দল তারা উপহার দিয়ে দিল যে হুজুর এটা আপনার কদ্দম মুবারকে রেখে গেলাম, ইউজ ইট। ফলে কি হলো, বাকশাল বলতে যা বোঝানো সেটা বঙ্গবন্ধুর আইডিয়া ছিল, কিন্তু উনি সেটা ভোগ করতে পারেননি, কিন্তু বাকশালের ফুল বেনিফিট পরবর্তী জিয়াউর রহমান সাহেব সরকার সেটা ভোগ করলেন। আবার জিয়াউর রহমান সাহেব যে জিনিসগুলো অনেক অনেক ভালো কাজ করেছেন, একটাও এরশাদ সাহেব ধারাবাহিকতা বজায় রাখলেন না। কিন্তু কিভাবে ধরেন এই ক্ষমতাকে আরও শক্তিশালী করা যায়, সব কিছু করা যায়, পুরো 10টা বছর 9টা বছর তিনি সেম কাজটা করে গেলেন, মন্দ কাজগুলো। এইভাবে ধারাবাহিকভাবে এখন যা কিছু হচ্ছে, ধরেন আওয়ামী লীগ জামানাতে অনেকগুলো ভালো কাজ হয়েছে, তার একটাও গত 100 দিনে এই সরকার করেছে বা তার মুখ দিয়ে আপনি যদি মনে করেন যে বিএনপির কোনো মন্ত্রী বা এমপিকে বলেন যে আপনার একটা আওয়ামী লীগ সরকারের প্রশংসা করেন তো গত 17 বছরে কি ভালো কাজ করেছে, সে বলবে যে আমি গলায় দড়ি দিয়ে মরব, কিন্তু আমি ভুলেও ওই আওয়ামী লীগের প্রশংসা করতে পারবো না। আর যদি ধরেন 1 বছর যাবৎ বা 2 বছর যাবৎ বিছানায় প্যারালাইজড হয়ে শুয়ে আছে, আপনি গিয়ে বিএনপির কোনো লোকের কাছে এরকম একটা চুঙ্গা ধরেন সামনে গিয়ে যে আপনি একটু শেখ হাসিনার 3টা গালি দেন, 3টা গালি দিলে আগামীতে আপনার নমিনেশনটা কনফার্ম, দেখবে যে প্যারালাইজ দূর হয়ে গেছে, এটা লাভ তিরিং বেড়ে এসে দাঁড়াই গেছে। এই যে রাজনীতির যে কালচার, গালি দেওয়ার, মন্দ কাজ করার, মন্দ জিনিস অনুসরণ করার, তো সেই কাজটি এই বর্তমান সরকার অতীতে যারা যেভাবে করেছে বা তারা অতীতে যেভাবে করেছে ওইগুলো ধারাবাহিকভাবে জ্যামিতিক হারে, গাণিতিক হারে নয়, জ্যামিতিক হারে, রুট ওভারে যেভাবে মানে 3 3 3 এভাবে শুধু তারা করেই যাচ্ছে। এখন ধরুন শেখ হাসিনার জমানাতে যে দলীয়করণ হলো, সেই দলীয়করণের মধ্যে ডাইমেনশন কী ছিল? প্রথম ডাইমেনশন হলো শেখ পরিবার, দ্বিতীয় ডাইমেনশন ছিল গোপালগঞ্জ, তৃতীয় ডাইমেনশন ছিল আওয়ামী লীগ, চতুর্থ ডাইমেনশন ছিল ভারত বন্ধু। এই তো আচ্ছা, এখন আপনি চিন্তা দেখেন ওটা বেড়ে কি হয়ে গেছে। প্রথমত জিয়া পরিবার, তারপরে শেষে বগুড়া, তারপরে ফেনী, এরপর দিনাজপুরও আসছে, মানে বেগম খালেদা জিয়ার যে বাবার বাড়ি সে দিনাজপুর। তো দিনাজপুরে যাদের বাড়ি, মানে তারেক রহমান সাহেবের মামার বাড়ি যেখানে, সেখানে কোনো লোক আসলে তার সাথে আপনি এখন আর পাঙ্গা নিতে পারবেন না। আমি আবার পাঙ্গা শব্দটি বললাম। ফেনী বাড়ি হলে ও মাই গড, ফেনীর এখন যে কোনো জিনিস ভেরি পাওয়ার, বগুড়াতে কোনো কথাই নাই, এনিথিং কাম ফ্রম বগুড়া, এটাকে আপনার মাথায় করে নাচতে হবে। আচ্ছা গেল, এখন ভাইয়া মানে মাননীয় প্রধানমন্ত্রী। তো মাননীয় প্রধানমন্ত্রীর 3 ধরনের স্নেহভাজন লোক আছেন। এক হলো তার সাথে যারা বাল্যকালের বন্ধু আছেন, রাজনীতিতে আছেন কিছু কিছু মানুষ। 2 নম্বর হলো যে উনি লন্ডনে ছিলেন, বাংলাদেশে তার সঙ্গে যাদের খুব ভালো সম্পর্ক ছিল, এই হলো আর একটা গ্রুপ। আর লন্ডনে ওনার সঙ্গে যারা দীর্ঘদিন একত্রে ছিলেন, এই মাননীয় প্রধানমন্ত্রী কাম ভাইয়া তার 3টা গ্রুপ। তাই সব মিলিয়ে যে আত্মীয়করণ, দলীয়করণ, এই দলীয়করণ প্রতিটি জায়গাতে এত সুন্দরভাবে, ও বলছে না যে আগের যিনি ছিলেন একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো কি যেন বলে, ম্যাথমেটিক্যালি যেটা বলছে যে
শব্দটা মনে খুব সুন্দর, যে মানে মাহফুজকে বললো যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলন মাস্টার মাইন্ডের সাথে বললো যে খুব করে, যেটা ম্যাথমেটিক্যালি সব ম্যাটিকুলাস ডিজাইন। তো সেই ম্যাটিকুলাস ডিজাইনে অঙ্ক করে করে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বুঝাতে চেয়েছেন, এখন চাঁদাবাজি এবং দলবাজি এই দুটো জিনিস ম্যাটিকুলাস ডিজাইনের বাইরে অন্য কোনো যদি ডিজাইন থাকে, এআই ডিজাইন হয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজাইন হয়ে গেছে। তো এটা করার ফলে কি হলো, দলের ভিতরে বাইরে অন্য সবাই তারা কেউ আর ধৈর্য রাখতে পারছে না। সরকারকে যে হানিমুন পিরিয়ড 6 মাস দেবে বা 1 বছর দেবে, এর জন্য তো একটা ধৈর্য দরকার। তো বলো যে কী ধৈর্য রাখবো, তুমি আমার নাকের উপরে এখন কামড় বসায় দিয়েছো, তা আমার জান বাঁচতেছে না, আমি 6 মাস পরে তুমি কিভাবে কামড় দাও সেটা আমি ধৈর্য ধারণ করব, এটা কেউ আর ঝুঁকি নিতে চাচ্ছে না। প্লাস ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স নেওয়ার জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার, সেটাও সরকার কিন্তু এখনো পর্যন্ত জনগণের মধ্যে, প্রতিপক্ষের মধ্যে, বন্ধুদের মধ্যে কারোর মধ্যে রাখতে পারছে না। তো এই অবস্থাতে এই যে কাজগুলো করছে, কোনো একটা কাজের আপনি দেখবেন যেটাকে ইংরেজিতে বলা হয় কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, কোনো একটা কাজের তারা ধারাবাহিকতা রক্ষা করতে পারছে না। তো সেক্ষেত্রে যদি দলবাজি, যেটা আপনার মূল প্রশ্ন ছিল, দলবাজি যদি কাউকে পৃথিবীতে স্বর্গ দিতে পারত, তাহলে শেখ হাসিনাকে দিত। বিকজ উনি ওটাকে ম্যাথমেটিক্যাল টার্মসে ম্যাটিকুলাসলি সুন্দর করে এমন একটা দলবাজি করে তুলেছিলেন, প্রত্যেকটা স্তরে একটা 3টে স্তর ছিল, যুদ্ধের ময়দানে যেভাবে 3টে স্তর থাকে ওরকমভাবে মানে বাহিনী থেকে শুরু করে সাংবিধানিক সব জায়গাটাতে ছিল, সব জায়গাতে করেছিলেন। কিন্তু ওনাকে 2 পয়সার বেনিফিট দেয়নি, উনি দুপুরে খাবারটা পর্যন্ত খেতে পারেনি, মানে খাবার গরম গরম খাবার সেইগুলো। নিশ্চয়ই অবগত আছেন জনাব গোলাম মোল্লা রনি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী, সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়। আমরা দেখলাম নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন। সবকিছু মিলিয়ে বিএনপি মহাসচিবের এই বক্তব্যকে আওয়ামী লীগের ফিরে আসার পথকে প্রশস্ত করছে কিনা, রাখছি প্রশ্নটি আপনার কাছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন গণতন্ত্র, নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম মোল্লা রনি, বিএনপি মহাসচিব বলছে বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী এবং সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়। আমরা দেখলাম গতকালই জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী। সবকিছু মিলিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য এবং বর্তমান পরিস্থিতি আওয়ামী লীগের ফিরে আসার পথকে প্রশস্ত করছে কি? আমার কাছে মনে হয় উনি যে বক্তব্যটা দিয়েছেন এর সাথে আসলে কোনো রাজনীতি নেই, বা এটার সঙ্গে আওয়ামী লীগের কোনো ব্যাপার নেই। এটা আসলে উনি ওনার নিজেকে ইন্ডিকেট করেছেন। এর কারণ হলো যে উনি যে পদে আছেন, ভীষণ রকম চাপে আছেন, ওনার সঙ্গে যে প্রতিমন্ত্রী আছেন তার ক্ষমতা বেশি, দাপট বেশি। এবং আপনি দেখেন মন্ত্রী হওয়ার পরে সব মানুষের চেহারা ভালো হয়, স্রোত ভালো হয়। আমাদের স্যার জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী হওয়ার পর অসুস্থ হয়ে গেছেন, হাঁটতে পারেন না ঠিক মতো। উনি আসলে ওই কথা দ্বারা যেটা বলতে চাচ্ছেন যে আমি 17 বছর যাবৎ এই দলটির হাল ধরলাম, জনগণ আমাকেই চাচ্ছে মন্ত্রী হিসেবে, আমি সব কিছু করব, রাজনীতি তো আমার হাতেই সব কিছু হওয়া উচিত। সেখান থেকে কে কেরা আসছে এসে এখন আমাকে ডেইলি 100 জন লোককে পাত্তা দিতে হচ্ছে। সেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে আমাকে বিভিন্ন মানুষের মানে মানে চোখের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এটা তো হয় না। উনি যেটা চাচ্ছেন যে গণমুখী, জনগণ যেটা চাচ্ছে সেটাই। কিন্তু ওনার এই বক্তব্যের মাধ্যমে ওনার যে এখন দুর্দশা, ওনার যে অবস্থা, এটা বাংলাদেশের সব মানুষ জানে। এমনকি প্রকৃতি রিড করতে পারে এরকম যারা পশু পাখি আছে তারাও কিন্তু মির্জা ফখরুলের জন্য দোয়া করে যে আল্লাহ এই লোকটাকে সুস্থ, এর অবস্থা যেন তুফাইল আহমেদের মতো না হয়, এই যেন সুস্থ মতো সসম্মানে থাকতে পারে। তো কাজেই তিনি আওয়ামী লীগকে একটা সুযোগ করে দেবেন বা তার কথার উপর ভিত্তি করে সেলিনা হায়াৎ আইভী মুক্তি পেয়েছে, এটা অন্য কেউ বিশ্বাস করতে পারে। কিন্তু আমাকে যেটা মনে হচ্ছে একটা শুয়ের পেছন দিয়ে উট ঢোকা যতটা কঠিন, তার চেয়েও কঠিন এখন অবস্থা হয়ে গেছে। এখন ওনার যে অবস্থা, ওনার জন্য সামনে ওনার যে মহাসচিব পদ, এটা রক্ষা করা বা এখান থেকে সসম্মানে বিদায় নেওয়া, এটা একটা এই টেনশন ওনার আছে, এতকাল রাজনীতি করলাম। আবার ওনাকে একটা পদে, সবচেয়ে বড় একটা পদ, মন্ত্রী পদে বসায় দিয়েছেন। তো সেখানে আমরা সবাই জানি যে তিনি সেখানে আসলে ক্ষমতাধর ব্যক্তি নন। তারপরে শেষে অন্যান্য সব জায়গাতে আছেন। ফলে তার যে রাজনীতি, সেই রাজনীতিটা আসলে ইভেন ঠাকুরগাঁওতে তার যে নির্বাচনী এলাকাতে, ওখানে ওনার
অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে তিনি একক কর্তৃত্ব স্থাপন করতে পারছেন কি না, এটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। ফলে আওয়ামী লীগকে নিয়ে, রাজনীতিকে নিয়ে আমি তার কথার এই মুহূর্তে তত বেশি গুরুত্ব দিই না। তারপরে যেহেতু তিনি বলেছেন, একেবারে না বললেই নয়, আমরা অফিয়ারের কথা বলছিলাম, সেই অফিয়ার সূত্র ধরে জনাব মঞ্জু, উনি তো বাংলাদেশে বেশ অভিজ্ঞতার সম্পন্ন, গত কয়েক বছরে উনি না দেখেছেন এই বাংলাদেশের এমন কোনো নাই। পীরাউলিয়াদের দেবত্ব দেখেছেন, নুরানি পাওয়ার দেখেছেন অনেকের, অস্ত্র গোলা বারুদ যারা নাড়াচাড়া করে তাদেরও ক্ষমতা দেখেছেন, সব কিছু দেখেছেন। আবার আন্দোলনে মানে পেছন থেকে সামনে থেকে সব থেকে উনি জিনিসটা দেখেছেন। তো উনি অফিয়ারে যে কথাটা বলছিলেন সেই কথাটা আমি বলি, ওনার কথাটাই আমার মুখ দিয়ে বলি, রাজনীতি আসলে কারো দয়া মায়ের বিষয় নয়। রাষ্ট্র যেখানে সুযোগ দিয়েছে সবাইকে মত প্রকাশের এবং রাজনীতি করার, সংবিধান যেখানে সবাইকে ক্ষমতা দিয়েছে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার, সেখানে মির্জা ফখরুল সাহেব, ইভেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বা অন্য যে কেউ কোনো দয়া করে, করুণা করে, বা ইনুস সাহেব কিংবা 111-এর মইনুদ্দিন ফখরুদ্দিন দয়া করে কোনো একটা কিংস পার্টি করবে, কোনো একটা তাবেদার পার্টি করবে, বা কোনো একটা পার্টি রিফর্ম করবে, রিফাইন্ড করবে, এটা কখনোই হয়নি, কোনো দিন হয়নি, কেউ পারেনি। ফলে আওয়ামী লীগকে যদি বাংলাদেশে ফিরে আসতে হয়, তাদেরকে নিজেদের যোগ্যতা বলে, নিজেদের শক্তি বলে, নিজেদের কৌশল করে তাদেরকে আসতে হবে। কিন্তু বিএনপি তাকে একটা স্কোপ করে দেবে, মির্জা ফখরুল সাহেব তাদেরকে দয়া দেখাবে, তারেক রহমান সাহেব তাদেরকে একটা উইন্ডো করে দেবে, বিচার বিভাগ তাদেরকে জামিন দিয়ে রাজপথ খালি করে দেবে, জামাতের আমির তাদেরকে বলবে আসেন, ওয়েলকাম, আহলান ওয়া শাহলান, আসেন আমরা সবাই আপনাদেরকে নিয়ে নেব। এটা হবে না। আওয়ামী লীগের মতোই ফিরে আসতে হবে। আবার অন্যান্য যারা আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ আছে, তারাও এখন আওয়ামী লীগ নিয়ে যে রাজনীতি করছে, এতে করে হয় কি, আপনি দেখবেন যে কোনো সময় ওই বাঘে দেখার মতো, জামাতও ভয় দেখায় বিএনপিকে, ওই আওয়ামী লীগ আসলো, আমাদেরকে পাত্তা দাও, আমাদের সাথে কথা রাখো, না হলে কিন্তু আওয়ামী লীগ চলে আসবে, এবং আওয়ামী লীগে আসলে বুঝতে পারো তো আবার দৌড়ের উপর যাবে। বিএনপি একই কথা জামাতকে বলছে, বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি যদি করো তাহলে তোমাদের জায়গায় আওয়ামী লীগকে নিয়ে আসবো, আওয়ামী লীগ আনলে তখন তোমরা বুঝবে কেমন। অসংখ্য ধন্যবাদ জনাব গোলাম মাওলা রনি। মুজিবুর রহমান মঞ্জু যে জায়গাটিতে জনাব গোলাম মাওলা রনি শেষ করেছে, আওয়ামী লীগ এখন বর্তমান রাজনীতিতে প্রতিপক্ষ দমনের হাতিয়ার হয়ে উঠেছে কিনা? প্রথম কথা হলো, আওয়ামী লীগ তার রাজনীতি যেটা করে বাংলাদেশে প্রত্যাখ্যাত হয়েছে। আমি যেটা বলবো, আওয়ামী লীগের রাজনীতির যে উত্থান হয়েছিল এবং যেটা পতনটা যেভাবে হয়েছে, এক একটা রাজনীতির এক একভাবে পতন হয়। আওয়ামী লীগের রাজনীতির যে পতনটা হয়েছে, ওই যে একটা কথা বলে না, তুমি যেখানে পড়েছো সেখান থেকে তোমাকে উঠে দাঁড়াতে হবে। এই পতনের যে জায়গাটা, এটা রিফাইন না করা পর্যন্ত আওয়ামী লীগ হয়তো অনেক চেষ্টা করবে রাজনীতিতে ওঠার জন্য, কিন্তু এটা তার সহি মানে ওঠার জায়গাটা হবে না। তাকে এই গণহত্যার এই দায়, এই দুঃশাসন, এই লুটপাটের এই জায়গাটা থেকে সে কীভাবে উঠবে, এটা আমাকে যদি এখন আপনি বলেন, আমি কিন্তু দেখি না সাধারণ দৃষ্টিতে। আওয়ামী লীগ যেই পথে হাঁটছে, আওয়ামী লীগ নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছে, আপনি দেখবেন বিভিন্নভাবে যে আমরা আসছি, তৈরি থাকো, তোমাদেরকে খেয়ে ফেলবো, মেরে ফেলবো। এটা বুঝছে না যে আপনি যে যাদের খেয়ে ফেলবেন, মেরে ফেলবেন বলছেন, তো আপনি আসতে চাইলে তো ওরা তো স্বাভাবিক, ওরা তো ভয় থাকবে যে আপনি আসলে ওদেরকে খেয়ে ফেলবেন, মেরে ফেলবেন, তো ওরা তো আপনাকে উঠতে দিতে চাইবে না। সুতরাং এটা তো খুবই সাধারণ হিসাব। এখন যেটা রনি ভাই একটু করে বললেন, আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য রাজনৈতিক দল বলেন, সবাই আওয়ামী লীগকে আসলে ব্যবহার করবে নানাভাবে। কারণ আওয়ামী লীগ তো একটা শক্তি আকারে বিদ্যমান আছে। আপনি দেখবেন এই যে জানাজা হচ্ছে, এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আসছে, এরা তো আছে। আওয়ামী লীগ, সবাই বলে যে আওয়ামী লীগ আসবে, আর আওয়ামী লীগ আসবে কিভাবে? আওয়ামী লীগ তো আছেই অলরেডি। এবং সাবেক উপদেষ্টা মাহফুজ আলমও বললেন যে লীগ প্রশ্নে এখন যা হচ্ছে তা দুই দলের ইনসিকিউরিটি। হ্যাঁ, এখন আওয়ামী লীগ তো নাই, বিষয়টা এমন না, আওয়ামী লীগ আছে, কিন্তু আওয়ামী লীগের লেজিটিমেসির সংকট। আওয়ামী লীগ যে গণহত্যাকারী দল আকারে বাংলাদেশে মানুষের কাছে, নতুন প্রজন্মের কাছে চিহ্নিত হয়েছে, এই লেজিটিমেসি সে না কাটিয়ে যদি সে আসে, তাহলে অসুবিধা কি? ধরেন আপনি যদি এখন যদি আপনি আওয়ামী লীগের একটা লোককে আমাদের সাথে টক শোতে ডাকেন, সে তো একটা প্রশ্নেরও জবাব দিতে পারবে না। আমরা বরং সে এসে এখানে কি হবে, সে অনেকগুলো আনতেই পারবেন না, আপনি আনতে গেলে যখন বলবেন, আপনি দেখবেন কেউ যখন নানাভাবে আওয়ামী লীগের এই নানা কথাগুলো বলছে, এই লুটপাটের কথা, সে কি জবাব দিবে? এতগুলো হত্যা খুনের সে কি জবাব দিবে, তাই না? তার যে পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এটার কি জবাব দিবে? তার এই যে আপনার এসালম বা তার যে সমস্ত লেসপেন্সাররা হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট করেছে, এটার কি জবাব দিবে তারা?
সুতরাং আমি যেটা মনে করি, আওয়ামী লীগের সংকটটা তার অস্তিত্বের সংকট না, সে বিদ্যমান। তার আসল যে সংকট সেটা হচ্ছে রাজনীতি। মানুষের যদি রাজনীতি না থাকে, একটা রাজনৈতিক দলের রাজনীতি তো মূল পুঁজি, আওয়ামী লীগের রাজনীতির পুঁজিটা সে হারিয়ে ফেলেছে। এটাকে সে কিভাবে রিগেইন করবে? আমরা যেটা দেখছি, শেখ হাসিনা বা তার অন্যান্য নেতৃত্ব তারা কিন্তু ভুল পথে হাঁটছে, এখনো ধমক হুমকি। এখনো দেখবেন শেখ হাসিনার ভীতি কিন্তু আছে, যে বারবার বলছে আপা আসছে, আপা আসবে, আপা আসলে দেখে শেখ নেব। হাসিনা ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছেন শিগগিরই দেশে ওই যে বলছে আপা আসলে দেখে নেব, এই যে দেখে নেব যেটা করে উনি পতন হয়েছে, এখনো যদি উনি দেখে নেব বা পালাবো না বা খেলা হবে ওই টার্মে থাকেন, তাহলে যেটা দেখবেন আপনার অপোনেন্ট, আপনাকে মনে রাখতে হবে আপনার অপোনেন্ট কিন্তু ইউনাইটেড আপনার ব্যাপারে। কিন্তু আপনি কি মনে করেন শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরবে? না, শেখ হাসিনা কখনোই দেশে মানে প্রতিকূল অবস্থায় ফিরে নাই। শেখ হাসিনা সবসময় একটা অনুকূল অবস্থায় ফিরেছে এবং প্রতিকূল অবস্থা দেখলে সে পালিয়ে গেছে, এটাই হচ্ছে তার হিস্ট্রি। যদিও উনি ক্লেম করেন যে উনি পালান না, পালাবেন না। দেখেন, একজন নেতার সবচাইতে দুর্বল দিক হচ্ছে তিনি যদি তার কর্মীদেরকে ফেলে রেখে পালিয়ে যান, ঠিক আছে? তিনি যখন, যেহেতু তার যদি এমন হতো যে তার কর্মীরা সহ পালিয়ে গেছেন তাহলে একটা কথা ছিল, কিন্তু কর্মীদেরকে ইনসিকিউর রেখে উনি যেভাবে পালিয়ে গেলেন, এবং শুধু নিজে না, তার একেবারে সর্বস্তরের নেতারাও পালিয়ে গেছে, সেক্রেটারি থেকে শুরু করে আওয়ামী লীগের তো খুব প্রভাবশালী নেতারা তো সবাই তো পলাতক অবস্থায় আছেন। সুতরাং এই যে বিপর্যয় আওয়ামী লীগের, এই বিপর্যয় কাটিয়ে উঠতে কয়েকটা জেনারেশন লাগবে। কিন্তু আমি আবারও বলছি যে আওয়ামী লীগ কিন্তু ব্যবহৃত হবে সবার দ্বারা। যেমন বিএনপি দেখবেন আওয়ামী লীগকে স্পেস দিবে, কিন্তু একটু স্পেস দিয়ে যখন দেখবে বিএনপি মাথা তুলে দাঁড়াচ্ছে, আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াচ্ছে, আবার কার্টোসাইজ করবে। আপনি ভোটের জন্য হয়তো কেউ না কেউ খাতির করবে, দলে আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে দল ভারী করবে, কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দাঁড়াতে হলে তাকে তার একটা রিয়েল মানে অনুধাবনের মধ্য দিয়ে তাকে রাজনীতিতে ফিরতে হবে। এবং আমি মনে করি আওয়ামী লীগ সেই পথটা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মুজিবুর রহমান মঞ্জু। জনাব গোলাম আলা রনি, এই বিষয়ে প্রশ্ন রাখতে চাই, আওয়ামী লীগ ফিরে আসার সত্যিকার অর্থে তেমন কোনো চেষ্টা আমাদের নজরে আসেনি। রিফাইন আওয়ামী লীগের আলোচনা আমরা অনেকবার শুনেছি, কিন্তু রাজনৈতিক দলগুলোই কি আসলে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করে তুলছে কিনা? না না না, এখানে আমি মঞ্জু ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি। আওয়ামী লীগের যারা লোকজন গেছে, এখানে বুঝতে হবে আওয়ামী লীগ যাদেরকে খরচের খাতায় ফেলছে, এই খরচের খাতায় ফেলছে এরাই কিন্তু জেলখানাতে ঢুকেছে, এরাই দেশের মধ্যে আছে, এবং এরা কেউ আওয়ামী লীগের গুড বুকে নেই। ইভেন সেলিনা হায়াত আইভি, তিনি জনপ্রিয় কিন্তু আওয়ামী লীগের গুড বুকে নেই। আর আওয়ামী লীগের শেখ হাসিনা, শেখ রেহানা, এদের গুড বুকে যারা আছে তাদেরকে তিনি সময় নিয়ে প্রত্যেকটা মানুষকে, যেটাকে বলা ইংরেজিতে রিট্রিট, তাদেরকে বিদেশে পাচার করে যাওয়ার সুযোগ করে দিয়ে, আপনি দেখেন যে তাপস যে গেছে, উনি নিজে তদারক করে এদেরকে পাঠিয়েছেন। আওয়ামী লীগের দলীয় নির্ভরযোগ্য সূত্রের তথ্য মতে জানা গেছে যে নতুন করে যে আওয়ামী লীগ পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে, সেখানে বাদ পড়ছে শেখ হাসিনার বলয়ের লোকজন। আসলেই কি তাই? না, আমি এটা বলতে পারি না, কিন্তু এখন আওয়ামী লীগের যারা যারা বিদেশে আছেন এরা সবাই শেখ হাসিনার গুড বুকের লোক, মানে যাদেরকে মানে সুন্দরভাবে এয়ারপোর্ট ক্রস করতে দেওয়া হয়েছে। 2 নম্বর হলো যে পরবর্তীতে আবার সীমান্তে, অর্থাৎ মনে করেন যে ক্যান্টনমেন্টে একটা বিরাট সংখ্যক লোক পালিয়েছিলেন, এদের সংখ্যা তো অনেক, 600-র উপরে, তাদেরকে সীমান্তেও পাচার করে দেওয়া হয়েছে। তাহলে কি আওয়ামী লীগের দুটি বলয় ছিল, শেখ হাসিনার বলয়, শেখ রেহানার বলয়? না, ওটা তো যা সেটা বিতর্ক, কিন্তু অ্যাজ এ হোল শেখ হাসিনার বলয় বলেন, রেহানার বলয় বলেন, যারা গুডবুকে ছিল তারা সবাই সুন্দরভাবে এয়ারপোর্ট দিয়ে সীমান্ত দিয়ে যেতে পেরেছে। এটাকে আওয়ামী লীগ মনে করছে আমরা যুদ্ধের কৌশল হিসেবে একটু পিছনে আছি, শের শাহের আর যে হুমায়ুনের মধ্যে যুদ্ধ হয়েছে, আমরা বিএনপিকে ফাঁকি দিয়েছি, আমরা জামাতকে ফাঁকি দিয়েছি বা দিচ্ছি, আমরা আবার যখন আসবো তখন 2 চোখে রীতিমতো অন্ধকার দেখবে। এই হলো, এই জন্য তারা বারবার হুমকি দিচ্ছে।